ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে। সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। তার মাঝে কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। এখন শুনব রুশ দেশের উপকথা যমরাজ আর সৈনিক। 25 বছর কাজ করল এক সৈনিক তার সেনাবাহিনীতে। তারপর বেকার হয়ে পথে নামল। যতদিন মেয়াদ ছিল কাজ করেছ, এবার যেখানে খুশি যাবে যাও। বেঁধে ছেদে রওনা দিল সৈনিক। মনে মনে ভাবে, 25 বছর রাজার কাজ করলুম, কিন্তু 25টা পয়সাও তো পুরস্কার মিলল না। শুকনো রুটির 3টি টুকরো কেবল দিয়েছে পথে খাবার জন্য। এখন কি করি? মাথাই বা গুঁজে কোথায়? যাই, দেশের বাড়িতে যাই। বাবা মার সঙ্গে দেখা হবে। যদি বেঁচে নাও থাকে তবু তো কবরের পাশে বসে দুদণ্ড জিরোতে পারবো। এই ভেবে সৈনিক পথে নামল। চলেছে চলেছে চলেছে, শুকনো রুটির 2টো টুকরো খেয়ে ফেলল। রইল কেবল একটা বাকি, অথচ এখনো বহু দূর রাস্তা। এমন সময় এক ভিখারির সঙ্গে দেখা। ভিখারি বলল, বুড়ো অথর্বকে কিছু দাও না সৈনিক। সৈনিকটি তার শেষ রুটির টুকরোটাও বের করে বুড়ো ভিখারিটাকে দিয়ে দিল। ভাবল, আমি যা হোক করে চালিয়ে নেব, হাজার হোক সৈনিক। কিন্তু ওই অথর্ব বুড়ো ভিখারি, ওর কি বা উপায়? পাইপটা আবার জ্বালিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে পথ চলল সৈনিক। যায় যায়, দেখে পথের পাশেই একটা হ্রদ। পাড়ের কাছেই সব বুনো হাঁস সাঁতার কাটছে। সৈনিকটি পা টিপে টিপে এগিয়ে গেল। তারপর সুযোগ বুঝে 3টে হাঁস মারল। যাক, কিছু খাওয়ার জোগাড় হলো। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই সৈনিকটি এসে পৌঁছল শহরে। একটা সরাইখানা খুঁজে বের করে সরাইওয়ালাকে 3টে হাঁস দিয়ে বলল, এই নাও 3টে হাঁস, আমায় একটা ভেজে দাও, তুমি একটা নিও, আর এই 3 নম্বর হাঁসটার বদলে কিছু মদ দিও। সাজ সরঞ্জাম সব নামিয়ে আরাম করে বসতে না বসতেই খাবার তৈরি। ভাজা হাঁসটা আর 1 বোতল মদ নিয়ে সৈনিকটি খেতে বসল। এক ঢোক মদ আর এক কামড় মাংস। মন্দ আর কি? সৈনিক খেতে লাগলো ধীরে সুস্থে। খেতে খেতে সরাইওয়ালাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলতে পারো, ওই রাস্তা পেরিয়ে ওই নতুন বাড়িটা কার? সরাইওয়ালা জবাব দিল, শহরের সবচেয়ে ধনী সওদাগর ওটা নিজে থাকবার জন্য বানিয়েছিল, কিন্তু কিছুতেই আর তার ওখানে থাকা হয়ে উঠছে না। তার মানে ওটা ভুতুড়ে বাড়ি, শয়তানের আড্ডা। রাত্রে লাফালাফি চেঁচামেচি করে, নরক গুলজার করে। সন্ধ্যের পর লোকে ওই বাড়িটির কাছে যেতেও ভয় পায়। সওদাগরটির ঠিক ঠিকানা জেনে নিলে সৈনিকটি বলল, দেখা করে 2-4টে কথা বলতে চাই, হয়তো তার কিছু সাহায্যও লাগতে পারে। খাওয়ার পর সৈনিক একটু ঘুমিয়ে নিল। তারপর অন্ধকার হয়ে আসছে দেখে বেরিয়ে পড়ল সৈনিক। খুঁজে বার করলো সওদাগরকে। সওদাগর বলল, কি চাও সৈনিক, বলো। আমি এক যাত্রী, তোমার নতুন বাড়িটায় রাতটা কাটাতে দাও, ওটা তো খালিই পড়ে আছে। বলছো কি? নির্ঘাত মরণের পথ নেবার কি দরকার? বরং অন্য কোথাও থাকবার জায়গা দেখো, শহরে বাড়ি তো কম নয়। আমার নতুন বাড়িটা যেদিন থেকে করেছি সেই দিন থেকেই
ওখানে শয়তানেরা ডেরা বেঁধেছে। কারও সাধ্য নেই যে ওদের নড়ায়। দেখা যাক শয়তানগুলোকে সরাতে পারি কিনা। কে জানে, ভূতগুলো হয়তোবা বুড়ো সৈনিকের হুকুম মানতেও পারে। তোমার মতো সাহসী লোকেরাও চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি। কোনো উপায় নেই। এক পর্যটক এসেছিল গত বছর, তোমার মতো সেও বাড়িটা থেকে ভূত তাড়াতে চেয়েছিল, কিন্তু পরদিন সকালে পাওয়া গিয়েছিল কেবল কয়েকটা হাড়। ভূতের হাতে মারা পড়েছিল লোকটা। রুশি সৈনিক আগুনে পড়ে না, জলে ডোবে না। 25 বছর কাজ করেছি আমি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, তবু বেঁচে আছি। শয়তানগুলোর হাত থেকেও বাঁচবো, হার মানবো না। বেশ, যা ভালো বোঝো। ভয় না পেলে যাও। যদি সত্যি শয়তানগুলোকে তাড়াতে পারো তবে পুরস্কার দিতে ভুলবো না। সৈনিকটি বলল, আমাকে কয়েকটা মোমবাতি, কিছু ভাজা বাদাম আর বড় সড়ো একটা শালগম সেদ্ধ করে দাও। এসো বাপু, তুমি দোকানে যা দরকার সব দেখে শুনে নিয়ে যাও। সৈনিকটি দোকানে গেল। গোটা 10 মোমবাতি, 1.5 সের ভাজা বাদাম নিয়ে সওদাগরের রান্নাঘর থেকে সবচেয়ে বড় শালগমটা তুলে নিয়ে নতুন বাড়ির দিকে চলে গেল। ঠিক মাঝরাতে প্রচন্ড তাণ্ডব শুরু হলো। দড়াম দড়াম করতে লাগলো দরজা, কেঁচকেচিয়ে উঠলো কাঠের মেঝে। শুরু হলো পাগলের মতো চেঁচামেচি, লাফালাফি, কানে একেবারে তালা লাগে। তোলপাড় লেগে গেল সারা বাড়িটায়। সৈনিকটা তবু শান্তভাবে বসে বাদাম ভাঙে আর পাইপে টান দেয়। হঠাৎ দরজাটা খুলে গেল। একটা বাচ্চা শয়তান মাথা ঢুকিয়ে সৈনিককে দেখেই চিৎকার করে উঠল, একটা মানুষ যে রে, চলে আয়, সব জ্যান্ত খাওয়া যাবে। দুমদাম করে জুটল সব কটা শয়তান। দরজার কাছে ভিড় করে তারা উকি মেরে সৈনিককে দেখে, আর ওকে ঠেলা মেরে চেঁচিয়ে বলে, ছিঁড়ে ছিঁড়ে খাবো। সৈনিক বলে, বড়াই থামা, জীবনে অমন ঢের দেখেছি, পিটিয়ে ঠান্ডা করতে হয়েছে, কম নয়। ভালোই ভালো সরে পড়। এই শুনে একটা শয়তান ছেলে ছুলে এগিয়ে এসে বলল, হয়ে যাক শক্তি পরীক্ষা। সৈনিক বলল, ঠিক আছে, হাতে করে পাথর নিংড়ে রসকে বের করতে পারিস তোরা। গোদা শয়তান রাস্তা থেকে একটা পাথর আনবার হুকুম দিল। একটা শয়তান তক্ষণে দৌড়ে গিয়ে নিয়ে এলো। সৈনিকের হাতে পাথরটা দিয়ে বলল, নাও, রস বার করো দেখি। আমি পরে, আগে দেখি তোদের মধ্যে কেউ পাচ্ছে কিনা। গোদা শয়তান পাথরটা বাগিয়ে ধরে এমন জোর চাপ দিল যে তক্ষুনি ওটা গুঁড়িয়ে এক মুঠো বালি হয়ে গেল। দেখেছিস তো? সৈনিক ঝোলার ভেতর থেকে বের করলো শালগমটা। দেখ, আমার পাথরটা তোর চেয়ে ঢের বড়। এই বলে সৈনিক শালগমটা চিপে চিপে রস ঝরাতে লাগলো। দেখলি তো? হাঁ হয়ে গেল শয়তানরা, মুখে আর কথা নেই। পরে জিজ্ঞেস করলো, কি খাচ্ছ তুমি অনবরত? বাদাম, কিন্তু আমার বাদাম ভাঙবার সাধ্যি তোদের নেই। সৈনিক গোদা শয়তানের হাতে দিল একটা বুলেট। খেয়ে দেখ একবার সৈনিকের বাদাম। শয়তানটা ওটা কপ করে মুখে পুরে দিল। চিবোতে চিবোতে বুলেটটা চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু ভাঙতে আর পারে না। এদিকে সৈনিক কিন্তু একটা করে বাদাম মুখে দেয় আর খায়, মুখে দেয় আর খায়। ঠান্ডা হয়ে এলো শয়তানেরা, শান্ত হয়ে এলো। এ পায়ে ভর দিয়ে ও পায়ে ভর দিয়ে উকি দিয়ে দেখতে লাগলো সৈনিককে। সৈনিক বলল, শুনেছি তোরা নাকি অনেক রকম ভালো ভালো কায়দা দেখাতে পারিস। ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট হয়ে যেতে পারিস, সরু ফাটল দিয়ে দিব্যি গলে যেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, এ কাজটা আমরা সবাই পারি, চেঁচিয়ে উঠলো শয়তানগুলো। আচ্ছা,
দেখি তো তোরা যত কটা আছিস সবাই কেমন গুড়ি মেরে আমার ঝোলার মধ্যে ঢুকে যেতে পারিস। শয়তানগুলো অমনি ওকে গুঁতো দিয়ে ধাক্কা মেরে ছুটলো ঝোলার দিকে। 1 মিনিটের মধ্যেই বাড়ি খালি, সব কটা শয়তান ঝোলার মধ্যে। সৈনিক অমনি ঝোলার মুখ বন্ধ করে তাড়াতাড়ি বেশ শক্ত করে বকলস আটকে দিল। এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, এই বলে শুয়ে পড়ল ফৌজি কায়দায়। কোট দিয়েই বিছানা, কোট দিয়েই কম্বল। পরদিন সকালে সওদাগর তার চাকরকে পাঠিয়ে দিল, যা দেখে আয় সৈনিক বেঁচে আছে কিনা, যদি মরে গিয়ে থাকে তবে ওর হাড়গুলো অন্তত নিয়ে আসিস। চাকররা যখন এসে পৌঁছলো ততক্ষণে সৈনিক জেগে উঠে ঘরের মধ্যে পায়চারি করছে আর পাইপ টানছে। নমস্কার সৈনিক, ভাবিনি তোমায় জলজান্ত দেখবো, বাক্স নিয়ে এসেছিলাম তোমার হাড় নিয়ে যাব বলে। সৈনিকটি হাসলো, আমায় কবর দিতে এখনো দেরি আছে, তার চেয়ে বরং একটু হাত লাগাও তো, কামারের কাছে ঝোলাটা নিয়ে যাব। কামার বাড়ি কত দূরে? ওরা বলল, না না, দূর নয়। তারপর ওরা সবাই মিলে ঝোলাটা নিয়ে চললো কামার বাড়ি। সেখানে গিয়ে সৈনিক কামারকে বললে, তা কামার ভাই, নেহাইয়ে চাপিয়ে এই ঝোলাটাকে আচ্ছা করে পেটাও তো। কামার আর তার সাগরেদ দুজনে মিলে কামারে হাতুড়ি নিয়ে লেগে গেল পিটতে। শয়তানগুলোর যা অবস্থা সে আর কি বলবো, সবাই মিলে চেঁচাতে লাগলো, দয়া করো সৈনিক, দয়া করো, ছেড়ে দাও। কিন্তু কামাররা আর থামে না। সৈনিক ওকে বলি তাতায়, জোরে, আরো জোরে, লোকেদের ওপর উপদ্রব করার মজা বুঝুক এবার। শয়তানগুলো চেঁচায়, আর করব না, জীবন থাকতে ওই বাড়ির ছায়া মারাবো না, অন্যদেরও বলে দেবো এই শহরে যেন না আসে, অনেক পুরস্কার দেব তোমাকে, কেবল প্রাণে মেরো না। এতক্ষণে কথা বেরিয়েছে। রুশি সৈনিকদের সঙ্গে লাগতে হলে বুঝে শুনে এগোবি। কামারদের থামতে বলল সৈনিক। তারপর ঝোলার মুখটা আলগা করে শয়তানগুলোকে একটার পর একটা ছেড়ে দিল। শুধু গোদা শয়তানটাকে ছাড়লো না। যতক্ষণ না পুরস্কার আনছিস ততক্ষণ ওকে ছাড়ছি না। পাইপটা তখনও শেষ হয়নি। সৈনিক দেখে কি একটা বাচ্চা শয়তান হনহন করে ফিরে আসছে, হাতে একটা পুরনো থলি। এই নাও তোমার পুরস্কার। সৈনিক হাতে নিয়ে দেখলো নেহাতি হালকা, খুলে দেখে ফাঁকা। সৈনিক শয়তানটাকে ধমকে উঠল, আমায় বুদ্ধু বানাবার চেষ্টা, দাঁড়া, তোদের গোদাটাকে দুটো হাতুড়ি দিয়ে আচ্ছা করে শিক্ষা দেব। এই না শুনে থলির ভেতর থেকে চেঁচিয়ে উঠলো গোদাটা, মেরো না সৈনিক, পিটিও না, শোনো বলি, থলিটা সাধারণ নয়, ওটা জাদু থলি, পৃথিবীতে একটিই আছে। মনে মনে যা কিছু ইচ্ছে করে থলি খুলে দেখবে, যা ইচ্ছে করেছিলে তাই এসে গেছে। পাখি চাও, যা খুশি চাও, থলিটা দুলিয়ে কেবল 3টি কথা বলবে, থলির ভিতর আয়। ব্যাস, অমনি যা চাইবে থলিতে এসে হাজির হবে। বটে বটে, তাহলে তো একবার পরীক্ষা করে দেখা যাক সত্যি বলছিস কিনা। আর মনে মনে ভাবলো 3টে মদের বোতল চাই। মনে করতে না করতেই সৈনিক দেখলো ক্রমশ থলিটা ভারী হয়ে উঠছে। খুলে দেখে সত্যি সত্যি 3টে মদের বোতল। সৈনিক বোতল 3টে কামারদের দিয়ে দিল, খাও ভাই তোমরা। তারপর সৈনিক বাইরে গিয়ে দেখে এক বাড়ির ছাদে একটা চড়াই বসে আছে। সৈনিক থলি দুলিয়ে বলল, থলির ভেতর আয়। কথা শেষ হতে না হতেই চড়াইটা সোজা ঢুকে পড়ল থলিতে। সৈনিক কামারের বাড়িতে ফিরে গিয়ে বলল, ঠিকই বলেছিস, আমাকে ঠকাসনি, বুড়ো সৈনিকের খুব কাজে লাগবে এই থলেটা। এই বলে ঝোলা খুলে গোদা শয়তানকে বের করে দিল। পালা এবার, কিন্তু মনে রাখিস এর চোখে পড়লে আর রক্ষে থাকবে না। গোদা শয়তান, বাচ্চা শয়তান সব এক নিমেষে পালিয়ে গেল। সৈনিক ঝোলা আর তার থলি এইসব নিয়ে কামারদের বিদায় জানিয়ে সওদাগরের বাড়ি থেকে চলে গেল। বলল, এবার যাও, তোমার নতুন বাড়িতে বাস করো,
আর কেউ তোমায় বিরক্ত করবে না। সওদাগর সৈনিকের দিকে তাকায়, নিজের চোখকে বিশ্বাস হয় না। সত্যি দেখছি রুশি সৈনিক আগুনে পড়ে না, জলে ডোবে না। বলো তো শুনি, তুমি কি করে শয়তানগুলোর হাত এড়িয়ে এলে? জলজ্যান্ত কি করে বেঁচে রইলে? যা যা ঘটেছিল সৈনিক সব বলল। চাকররা সায় দিল। সওদাগর ভাবল, 2-4 দিন বরঞ্চ দেখি, যাচাই করে নি সত্যি বাড়িটা শান্ত কিনা, শয়তানগুলো ফেরে কিনা। সকালে সেদিন সৈনিকটির সঙ্গে যারা গিয়েছিল তাদেরকে সওদাগর বলল সৈনিকটির সঙ্গে যেতে। রাত কাটিয়ে দেখ, যদি কিছু হয় সৈনিক আছে, বাঁচাবে। সারা রাত নির্বিবাদেই কাটল। পরদিন সকালে নিরাপদে খুশি মনে সবাই ফিরে এলো। তৃতীয় রাতে সওদাগর নিজেই ভরসা করে রাত কাটালো বাড়িতে। সেদিনও রাতটা বেশ ভালোভাবেই কাটলো, সবাই শান্তিতে ঘুমুলো। সওদাগর হুকুম দিলে বাড়িঘর পরিষ্কার করতে। শুরু হলো গৃহপ্রবেশের তোড়জোড়। ভাজা হলো, রাধা হলো, সেঁকা হলো, সবকিছু। অতিথিরা এলো। খাবারের ভারে টেবিল প্রায় ভেঙে পড়েছে। একেবারে দিয়তাং পূজ্যতাং, যে আসছে সেই খাচ্ছে। সওদাগর সৈনিককে সবচেয়ে ভালো আসনটিতে সম্মান করে বসিয়ে খুব আদর আপ্যায়ন করতে লাগলো। খাও সৈনিক, খাও, তোমার উপকার আমি জীবনে ভুলবো না। খাওয়া দাওয়া চললো একেবারে ভোর পর্যন্ত। ঘুম থেকে উঠে সৈনিক বলল এবার সে বাড়ি যাবে। সওদাগর তাকে থাকবার জন্য পীড়াপিড়ি করতে লাগলো। এত তাড়া কিসের? আমাদের সঙ্গে আর একটা সপ্তাহ অন্তত থেকে যাও। না ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতেই হবে। সওদাগর সৈনিকের ঝোলাটা রূপো দিয়ে বোঝাই করে দিয়ে বলল, এই নাও তোমার যৌতুক। কিন্তু সৈনিক বলল, তোমার রূপো আমি চাই না, আমি একলা মানুষ, গত রাতে নিজেই নিজেরটা চালাবো। সওদাগরের কাছ থেকে বিদায় নিয়ে শূন্য ঝোলা আর জাদুথলিটা কাঁধে ঝুলিয়ে রওনা হলো সৈনিক। গেল সে অনেক দিন নাকি অল্প দিন, অনেক পথ নাকি অল্প পথ, কে জানে। শেষকালে নিজের দেশে এসে পৌঁছলো সে। পাহাড়ের পাশ থেকে গ্রামটা চোখে পড়তেই খুশি আর তার ধরে না। দুপাশে তাকাতে তাকাতে দ্রুত পা চালালো সৈনিক। কি সুন্দর, কি শোভা! কত দেশ ঘুরেছি, কত শহর গ্রাম দেখেছি, কিন্তু সারা পৃথিবীতে নিজের দেশটির মতো এমনটি আর চোখে পড়ল না। সৈনিক নিজের কুঁড়ে ঘরের কাছে এসে দাওয়ায় উঠে দরজায় টোকা দিল। দরজা খুলে দিল এক থুরথুরে বুড়ি। সৈনিকটি বুড়িকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ছেলেকে চিনতে পেরে বুড়ি আনন্দে যত হাসে তত কাঁদে। বুড়ো তোর কথা খুব বলতো রে, কিন্তু কপাল আমার আজকের দিনটা সে আর দেখে যেতে পারল না। 5 বছর হলো তাকে গোদ দিয়েছি। তারপর হুঁশ হলো বুড়ির। কাজকর্মে লেগে গেল। সৈনিক তাকে সান্ত্বনা দেয়, ব্যস্ত হইও না মা, এখন থেকে আমি তোমার সুখ দুঃখ দেখব, সব সুবিধে দেখব। এই বলে সৈনিক জাদুথলি বের করে নানা রকম খাবার দাবার চাইল। তারপর থলি থেকে বের করে সব খাবার টেবিলের উপর সাজিয়ে দিল আর মাকে বলল, নাও যত পারো খাও। পরদিন সৈনিক আবার জাদুথলির কাছ থেকে রূপো চাইল। তারপর কাজে হাত দিল। নতুন বাড়ি তুলল সে, গরু কিনল, ঘোড়া কিনল, সংসারে যা দরকার সব জোগাড় করল। তারপর একটি কনে দেখল, বিয়ে করে ঘর সংসার করতে লাগলো। বুড়িমা তো নাতি নাতনিদের দেখাশোনা করতে পেয়ে ভারী খুশি। এইভাবে 6-7 বছর কেটে গেল। অসুখ করল সৈনিকের। 3 দিন বিছানায় পড়ে, খাওয়া নেই, দাওয়া নেই, অবস্থা খারাপ হতে লাগলো। তৃতীয় দিনে সৈনিক দেখল যমরাজ তার বিছানার পাশে দাঁড়িয়ে খাঁড়ায় শান দিচ্ছে
আর ঘন ঘন তার দিকে তাকাচ্ছে। যমরাজ বলল, তৈরি হও সৈনিক, তোমার জন্যই এসেছি, প্রাণ নেব তোমার। সৈনিক বলল, এত তাড়া কিসের? আরো 30 বছর বাঁচতে দাও, ছেলেপুলেদের মানুষ করি, বিয়ে দিই, নাতি নাতনির মুখ দেখি, তারপর না হয় এসো। এক্ষুনি যে আমার মরা চলবে না। না হে সৈনিক, 3টি ঘন্টাও আর পরমায়ু নেই তোমার। বেশ, যদি 30 বছর না হয়, অন্তত 3 বছর সময় দাও, কাজ তো আমার কম নয়, সব গুছিয়ে যেতে হবে। যমরাজ বলল, 3 মিনিটও নয়। সৈনিক আর অনুরোধ করল না, কিন্তু মরবার তার একটুও ইচ্ছে ছিল না। অতি কষ্টে বালিশের তলা থেকে জাদু থলিটি বের করে দুলিয়ে সে বলল, থলির ভিতর আয়। বলতে না বলতেই সৈনিক একটু সুস্থ বোধ করতে লাগলো। যম যেখানে দাঁড়িয়েছিল তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। থলির মধ্যে তাকিয়ে দেখে কি স্বয়ং যমরাজ বসে। থলিটা এঁটে বাঁধতেই সৈনিক বেশ সুস্থ হয়ে গেল, খিদেও ফিরে এলো। বিছানা থেকে নেমে এক টুকরো রুটি কেটে নুন দিয়ে খেয়ে ফেললো সৈনিক, আর এক জাগ জল খেতেই একেবারে সেরে গেল। ভালো কথার মানুষ নও না, নাক কাটা কোথাকার। রুশ সৈনিকের সঙ্গে লাগতে আসার মজাটা এবার টের পাবে। কি করতে চাও আমায় নিয়ে? থলির ভেতর থেকে আওয়াজ এলো। সৈনিক উত্তর দিল, থলিটার জন্য মায়া হচ্ছে, কিন্তু কি আর করা যায়, বিসর্জনই দিতে হবে। তোমাকে পানা পুকুরে ডুবিয়ে দেব, সারা জীবনেও থলির থেকে বাইরে আসতে পারবে না। ছেড়ে দাও সৈনিক, আরো 3 বছর পরমায়ু দেব। আর ছাড়ছি না, দোহাই তোমার, ছেড়ে দাও, তোমার কথাই রইল, আরো 30 বছরই না হয় বাঁচতে দেব। বেশ, ছেড়ে দেব, শুধু একটা শর্তে। এই 30 বছরের মধ্যে তুমি কারো প্রাণ নিতে পারবে না। যম বলল, সে হয় না, কারো প্রাণ নেব না তো খাবো কি? এই 30 বছর ধরে গাছের ফলমূল, ছাল, পাথর এইসব খেয়ে কাটাবে। যম কোনো উত্তর দিল না। কাজেই সৈনিক জামা জুতো পরে তৈরি হয়ে বলল, চলো। রাজি যখন হলেই না, তোমাকে পানা পুকুরে দিয়ে আসি। এই বলে থলিটা কাঁধে তুলে নিল। যম তখন বলে উঠল, বেশ, তাই হোক, 30 বছরের মধ্যে আমি কারো প্রাণ নেব না, কেবল ফলমূল, ছাল, পাথর এসব খেয়ে মাঠে ঘাটে দিন কাটাবো। এখন আমায় ছেড়ে দাও। সাবধান, ঠকাবার চেষ্টা করো না যেন। সৈনিক যমকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে থলিটা খুলে ছেড়ে দিল। বলল, যাও, আমার মত বদলাবার আগেই পালাও। যম খাড়াটা তুলে নিয়েই মনের মধ্যে দৌড় দৌড়, মাঠে মাঠে ফলমূল, ছাল, পাথর খুঁজে বেড়াতে লাগলো। খোঁজে আর কামড়ায়, তাছাড়া আর উপায় কি? আর লোকেদের আনন্দ তখন আর ধরে না, কারো অসুখ নেই, কেউ মারা যায় না। এইভাবে 30 বছর কেটে গেল। ইতিমধ্যে সৈনিকের ছেলেপুলেরা বড় হলো, ছেলেদের বউ জুটলো, মেয়েদের স্বামী, বড় হয়ে উঠল তার সংসার। কারো দরকার সাহায্য, কারো প্রয়োজন উপদেশ, কাউকে বা বুদ্ধি দিতে হয়, সবাইকে বুঝিয়ে শুনিয়ে কাজ দিতে হয়। সৈনিকের তাই ভারী কাজ, ভীষণ খুশি। সব দিকেই সৈনিকের ভাগ্য খুলে গেল, গড়গড়িয়ে চলল জীবন। কাজ নিয়েই নিতে আছে সে, মরণের কথা ভাবার তার সময় কোথায়? একদিন কিন্তু সত্যি যম এসে হাজির হলো। আজ 30 বছর পূর্ণ হলো, দিন ফুরিয়েছে সৈনিক, তৈরি হও, আমি তোমাকে নিতেই এসেছি। সৈনিক সেদিন আর তর্ক করল না। আমি সৈনিক, এক ডাকেই খাড়া। দিন যদি ফুরিয়ে থাকে তো বেশ, কফিন নিয়ে এসো। যমরাজ এনে হাজির করলো একটা ওক কাঠের কফিন, তাতে লোহার কুলপো লাগানো। ডালা খুলে বলল, ঢুকে পড়ো সৈনিক। সৈনিক একেবারে রেগে আগুন, চেঁচিয়ে উঠল, সে কি? নিয়ম কানুন কিচ্ছু জানা না দেখছি। পুরনো সৈনিক হুট করে নিজে থেকে কিছু করে বসবে, এ নিয়ম কোথায় পেলে? সেনা দলে নতুন কিছু শেখাতে হলে হাবিলদার আগে নিজে করে দেখায়, তারপর হুকুম করে। তোমারও ঠিক তেমন করা উচিত। আগে দেখিয়ে দাও কি করতে হবে, তারপর তো হুকুম করো।
কফিনে শুলো যমরাজ। এই দেখো সৈনিক, এইভাবে শোবে, পা টান করে মেলে দেবে, হাত দুটো মুড়ে রাখবে বুকের ওপর। সৈনিকও ঠিক এইটাই চাইছিল। দরাম করে কফিনের ডালাটা বন্ধ করে কুরকুরেটে দিল। বলল, নিজেই শুয়ে থাক ওখানে, আমি এখানে দিব্যি আরামে আছি। গাড়ির ওপর চাপিয়ে নদীর খাড়া পাড়ে নিয়ে গিয়ে কফিনটা সে ফেলে দিল নদীতে। নদী কফিনটাকে ভাসিয়ে নিয়ে গেল সমুদ্রে। তারপর বছরের পর বছর ধরে সমুদ্রে ভেসে বেড়াতে লাগলো যমরাজ। আবার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠল মানুষ। সৈনিকের জয়গান করতে থাকে তারা। সৈনিকও আর বুড়ো হয় না। নাতি নাতনিদের বিয়ে দিল সৈনিক। তারপর নাতি নাতনিও ছেলে মেয়েদের শেখাতে পড়াতে লাগলো। বাড়িঘর, ক্ষেত, খামার এইসব নিয়ে বুড়ো সারাদিন ভারী ব্যস্ত। কিছুতেই যেন বুড়োর ক্লান্তি নেই। একদিন হয়েছে কি, সমুদ্রে ভীষণ ঝড় উঠল। ঢেউয়ের ধাক্কায় পাহাড়ের গায়ে লেগে টুকরো টুকরো হয়ে গেল কফিনটা। মরো হয়ে কোনো রকমে তীরে এসে পৌঁছালো যম। বাতাসের ঝাপটে টুলে টুলে পড়ে। তারপর সমুদ্র তীরে শুয়ে একটু জিরিয়ে কোনো ক্রমে গিয়ে পৌঁছলো সৈনিকের গ্রামে। গিয়ে খামারে লুকিয়ে রইল। ওত পেতে রইল কখন সৈনিক বেরোয়। এদিকে মাঠে বীজ বুনতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সৈনিক। বীজ নেবার জন্য একটা খালি বস্তা নিয়ে গোলা ঘরে গিয়ে পৌঁছতেই জম বেরিয়ে এলো। এবার আর আমার হাত থেকে রেহাই পাচ্ছ না, হেসে উঠল জম। সৈনিক দেখলো সত্যিই বিপদ। ভাবলো, যা হবার তা হবে। নাক কাটাটার হাত থেকে যদি নেহাতি ছাড়া নাই পাই, তবু কিছুটা ভয় তো দেখাতে পারবো। এক ঝটকায় খালি বস্তাটা কোটের তলা থেকে বের করে নিয়ে সে চেঁচিয়ে উঠল, ফের ঢুকতে সাধ হয়েছে না থলিটা, তাই না? আবার পানা পুকুরে চুবিনি খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? সৈনিকের হাতে ফাঁকা বস্তাটাকে জাদু থলি মনে করে জম তখন ভীষণ ভয় পেয়ে দে ছুট সৈনিকের চোখে পড়তে আর সে রাজি নয়। সেই থেকেই লোকের প্রাণ নিতে জম যখন আসে খুব চুপিসারে ভাবে, সৈনিকের চোখে যেন না পড়ি। দেখতে পেলেই পানা পুকুরে চুবুনি না খাইয়ে সে ছাড়বে না। সৈনিক বেশ সুখে স্বচ্ছন্দে দিন কাটাতে লাগলো। লোকে বলে এখনো সে বেঁচে আছে, তার মুখে নাকি হাসি লেগেই থাকে।